হঠাৎ আকাশে কি একটা অদ্ভুত ধরনের শব্দ শুনে ওরা মুখ তুলে চাইল। মিনি সবার আগে বলে উঠল, এ তো শেলের শব্দ। সর্বনাশ, অ্যালিস চলো আমরা ফিরি। জাপানি যুদ্ধ জাহাজের কামান থেকে শেল ছুটছে। দূরে অস্পষ্ট কামানের আওয়াজ শোনা গেল। কাছেই কোথাও একটা ভীষণ বিস্ফোরণের আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে লোকজন চারিদিকে ছুটতে লাগলো। লোকজনের পেছন পেছন ওরাও ছুটল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণের ডঙ্কা বাজে, আজ প্রথম পর্ব। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। সময়টা পুজোর ছুটির ঠিক পরপর। চাঁদপাল ঘাট থেকে রেঙ্গুনগামী মেল স্টিমার ছাড়ছে। বহু লোকজনের ভিড়। কুলিরা মালপত্র তুলছে, দৌড়াদৌড়ি, ছোঁড়াছুড়ি, হই হই। ডেক যাত্রীদের গোলমালের মধ্যে জাহাজ ছেড়ে দিল। যারা আত্মীয় স্বজনকে তুলে দিতে এসেছিল তারা তীরে দাঁড়িয়ে রুমাল নাড়তে লাগল। সুরেশ্বরকে কেউ তুলে দিতে আসেনি, কারণ কলকাতায় তার জানাশোনা বিশেষ কেউ নেই। সুরেশ্বরের বাড়ি হুগলি জেলার একটা গ্রামে। বিএসসি পাশ করে বাড়িতে বসেছিল বেশ কিছুদিন। বাবার সামান্য পেনশনে সংসার চলে না, তাই মাস ৫-৬ আগে কলকাতায় আসে এবং দেশের একজন পরিচিত লোকের মেসে ওঠে। এতদিন একাধটা টিউশনি করেই চালাচ্ছিল। সম্প্রতি এই চাকরিটা পেয়েছে তারই এক ছাত্রের বাবার সাহায্যে ও সুপারিশে। একটা বড় ওষুধ ব্যবসায়ী ফার্মের ক্যানভাসার হয়ে এসে যাচ্ছে রেঙ্গুন ও সিঙ্গাপুর। সঙ্গে ৩ বাক্স ওষুধপত্রের নমুনা আছে বলে তাদের ফার্মের মোটর গাড়ি ওকে চাঁদপাল ঘাটে পৌঁছে দিয়ে গিয়েছিল। এই প্রথম চাকরি এবং এই প্রথম এত দূরে বিদেশে যাওয়া। সুরেশ্বরকে যে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে যেতে হচ্ছে সে নিতান্তই দায়ে পড়ে, নইলে চাকরি থাকবে না। ভেবে রেখেছে এইবার নিরাপদে ফিরে আসতে পারলে অন্য চাকরির চেষ্টা করবে। আদতে সুরেশ্বর নিতান্তই ঘরকুনো ও নিরীহ ধরনের মানুষ। নিরাপদে চাকরি আর নির্বিঘ্নে সংসার ধর্ম পালন, সুরেশ্বর এটাই চায়। কিন্তু জাহাজ ছাড়বার পরে সুরেশ্বরের মন্দ লাগছিল না। ধীরে ধীরে বোটানিক্যাল গার্ডেন্স, 2 তীরব্যাপী কলকারখানা পেছনে ফেলে রেখে প্রকাণ্ড জাহাজখানা সমুদ্রের দিকে এগিয়ে চলেছে। ভোর 6টায় জাহাজ ছেড়েছিল। এখন বেশ রোদ উঠেছে। ডেকের একদিকে অনেকখানি জায়গায় যাত্রীরা ডেক চেয়ার পেতে গল্প গুজব জুড়ে দিয়েছে। সুরেশ্বর চুপচাপ বসে আছে। এমন সময় কে একজন বেশ মার্জিত ও ভদ্র সুরে পেছন থেকে জিজ্ঞেস করল, মাফ করবেন, আপনি কি বাঙালি? সুরেশ্বর পেছনে ফিরে দেখে যে প্রশ্ন করেছে তার বয়স 25-26-এর বেশি নয়। একহারা দীর্ঘ সুঠাম চেহারা, সুন্দর মুখশ্রী, চোখ দুটি বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল, সব শুদ্ধ মিলিয়ে বেশ সুপুরুষ। সুরেশ্বর উত্তর দেওয়ার আগেই সে হাসি মুখে বলল, কিছু মনে করবেন না, একসঙ্গেই কদিন থাকতে হবে, তাই ভাবলাম একটু আলাপ করে নি। সুরেশ্বর হেসে বলল, না না, মনে করব কেন, আমার পক্ষেও ভালোই হলো। সেকেন্ড ক্লাসে কি আর বাঙালি নেই? না, আর জানা যাচ্ছেন সবাই ডেকে, একজন কেবল ফার্স্ট ক্লাসের যাত্রী। তা আপনি কত দূর যাবেন? রেঙ্গুন? আপাতত তাই বটে, সেখান থেকে যাব সিঙ্গাপুর। নমস্কার, আমার নাম বিমল চন্দ্র বসু, থাকি কলকাতায়। সম্প্রতি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। পাড়ায় একজনের বন্ধু সিঙ্গাপুরে ব্যবসা করে, তার নামে চিঠি নিয়ে যাচ্ছি। ওই সিঙ্গাপুরে যদি একটু ডাক্তারি করা যায় আর কি। বিমল বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে।
অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী। নতুন দেশে নতুন জীবনের মধ্যে যাবার আনন্দেই সে মশগুল। সে বেশ সবল যুবকও বটে। অবশ্য সুরেশ্বর নিজেও যথেষ্ট শক্তিশালী। একসময় রীতিমতো ব্যায়াম ও কুস্তি করত। দেখতে দেখতে দিন ফুরিয়ে সন্ধে নেমে গেল। সাগর পয়েন্টের বাতিঘরে আলো ঘুরে ঘুরে জ্বলছে। কতগুলো সাদা গাংচিল জাহাজের বেতারের মাস্তুলের ওপর উড়ছে। জ্যোৎস্না রাত। ডেকের রেলিংয়ের ধারে চাঁদের আলো এসে পড়েছে। হঠাৎ বাড়ির কথা ভেবে, বৃদ্ধ বাপ মায়ের কথা ভেবে, আসবার সময় বোন প্রভার অশ্রুসজল করুণ মুখখানির কথা ভেবে সুরেশ্বরের মন এই সন্ধ্যায় খুবই খারাপ হয়ে গেল। বিমল আর সুরেশ্বর দুজনেই বিদেশ যাচ্ছে দুরকম মনোভাব নিয়ে। ঘরকুনো নিরীহ সুরেশ্বর বিদেশ যাচ্ছে নিজের ইচ্ছের বিরুদ্ধে চাকরির খাতিরে। বিমল যদিও সুরেশ্বরের মতো ঘরকুনো নয়, তবুও তার সিঙ্গাপুরে যাবার মধ্যে কোনো দুঃসাহসিক প্রচেষ্টা ছিল না। তার ইচ্ছে সিঙ্গাপুরে একটা বাড়ি ভাড়া নিয়ে শান্ত ও সুবোধ বালকের মতো ডাক্তারি আরম্ভ করে দেবে। কিন্তু দুজনেই জানত না যে নিরুপদ্রব শান্তভাবে ডাক্তারি ও ওষুধের ক্যানভাসারি করতে তারা যাচ্ছে না। তাদের অদৃষ্ট তাদের দুজনকে একসঙ্গে গেঁথে নিয়ে চলেছে এক বিপদ সংকুল পথযাত্রা এবং এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার দিকে। 3 দিন 2 রাত ক্রমাগত জাহাজ চলবার পরে তৃতীয় দিন সন্ধ্যায় এলিফ্যান্ট পয়েন্টের লাইট হাউস দেখা গেল। কিছুক্ষণেই জাহাজ ইরাবতীর মোহনায় প্রবেশ করল। সঙ্গে সঙ্গে জাহাজে সাইরেন বেজে উঠল। রয়্যাল মেলের নিশান উঠিয়ে দেওয়া হল মাস্তুলে। ভোরবেলায় ক্যাবিন থেকে ঘুম চোখে বেরিয়ে এসে সুরেশ্বর দেখল জাহাজ চলছে ইরাবতীর 2 তীরের সমতল ভূমি ও ধান ক্ষেতের মধ্যে দিয়ে। যতদূর চোখ যায় নিম্নবঙ্গের মতো শস্য শ্যামলা ঘন সবুজ ভূমি, কাঠের ঘরবাড়ি। তারপরেই একসময় রেঙ্গুনে পৌঁছে গেল জাহাজ। সুরেশ্বর বা বিমল কেউই রেঙ্গুনে নামবে না। ওরা দুজনেই এই জাহাজ থেকে সিঙ্গাপুরগামী জাহাজে ওদের জিনিসপত্র রেখে শহর বেড়াতে বেরোল। নতুন দেশ, নতুন মানুষের ভিড়, যা কিছু দেখছে বেশ লাগছে ওদের চোখে। লেক, পার্ক ও সোয়েরাগং পাগোডা দেখে ওরা জাহাজে ফেরবার কিছু পরেই জাহাজ ছেড়ে দিল। আবার অকুল সমুদ্রে অনন্ত জলরাশি। একদিন সুরেশ্বর বিমলকে বলল, এই বিমল, জানো কাল রাতে বড় একটা মজার স্বপ্ন দেখেছি। এ কদিনের মেলামেশায় তাদের পরিচয়ের ঘনিষ্ঠতা তুমিতে পৌঁছেছে। বিমল জিজ্ঞেস করল, কি স্বপ্ন? দেখলাম তুমি আর আমি ছোট্ট একটা অদ্ভুত গড়নের বজ্রা নৌকা করে সমুদ্রে কোথায় যেন যাচ্ছি। এ ধরনের বজ্রা আমি ছবিতে দেখেছি, এখন ঠিক বোঝাতে পারছি না। তারপর ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল, খালি ধোঁয়া, বিশ্রী কালো ধোঁয়া। আমরা বাঁচলাম তো না খসলাম? আমি একটা প্রস্তাব দিই, শোনো। চলো আমরা দুজনে সিঙ্গাপুর গিয়ে একটা জায়গা বেছে নিয়ে ডাক্তারখানা খুলি। তুমি তোমার কোম্পানিকে বলে ওষুধ আনাবে, বেশ ভালো হবে। আমি ডাক্তারি করব। রেঙ্গুন থেকে জাহাজ ছেড়ে বেশ কিছুদিন চলার পর পিনাং বন্দরে জাহাজ ঢুকল। বিমল আর সুরেশ্বর বন্দরে নেমে শহর দেখতে বেরোল। পিনাংয়ে ঠিক সমুদ্র তীরে একটু সমতল ভূমি, চারিদিকেই পাহাড়। অনেকগুলো ছোট নদী এই সব পাহাড় থেকে বেরিয়ে শহরের মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। ওরা একটা পাহাড়ের ওপর চীনা মঠ দেখতে গেল। পাথরে বাঁধানো সিঁড়ি, বাগান, পুরোহিতের ঘর, দেব মন্দির স্তরে স্তরে উঠেছে। মন্দিরের মধ্যে দেব মূর্তি। একটা মূর্তি দেখে সুরেশ্বর চমকে দাঁড়িয়ে গেল।
কোনো এক চীনা দেবতার মূর্তি, কুটিল, কঠিন, রুক্ষ মুখ, হাতে অস্ত্র, দাঁড়াবার ভঙ্গিটি পর্যন্ত আক্রোশপূর্ণ, যেন সমস্ত পৃথিবী ধ্বংস করতে উদ্যত। বিমল সুরেশ্বরকে জিজ্ঞেস করল, কি দাঁড়ালে যে? দেখেছো মূর্তিটা? মুখ চোখের কি ভয়ানক নিষ্ঠুর ভাব দেখেছো? মন্দিরের পুরোহিতদের জিজ্ঞেস করে জানা গেল ওটি টেস্ট রণদেবতার মূর্তি। হঠাৎ সুরেশ্বর বলল, চলো এখান থেকে চলে যাই। এ কি, পাহাড়ের উপরে যাবে না? সুরেশ্বর আর উঠতে অনিচ্ছুক দেখে বিমল ওকে নিয়ে জাহাজে ফেরার পথ ধরল। তোমার কি হলো সুরেশ্বর? ওরকম মুখ গম্ভীর করে মনমরা হয়ে পড়লে কেন? হ্যাঁ, কই না, ও কিছু নয়, চলো। জাহাজে ফিরে এসেও কিন্তু সুরেশ্বরের সে ভাব দূর হলো না। ভালো করে কথা বলে না, কি যেন ভাবছে। নৈশ ভোজের টেবিলে ভালো করে খেতেও পারল না। রাত 9টার পর পিনাং থেকে জাহাজ ছাড়লে সুরেশ্বর যেন কিছু স্বস্তি অনুভব করল। পিনাং বন্দরের জেটির আলোকমালা দূরে মিলিয়ে যাচ্ছে। ওরা ডেকে এসে বসেছে নৈশ ভোজের পরে। হঠাৎ সুরেশ্বর বলে উঠল, ওহ, কি ভয় পেয়ে গিয়েছিল ওই চীনে দেবতার মূর্তিটা দেখে। আমি তা বুঝতেই পেরেছিলাম, কিন্তু সত্যি তুমি এত ভীতু তা তো জানতাম না। মূর্তিটা যদিও দেখতে একটু অদ্ভুত, তবু ভয়। আমার কি মনে হচ্ছে জানো বিমল, আমরা যেন এই দেবতার কোপ দৃষ্টিতে পড়ে গিয়েছি। সব সময় সব জায়গায় যেতে নেই। আমরা সন্ধেবেলা ওই চীনা মন্দিরে গিয়ে খুব একটা ভালো কাজ করিনি। পিনাং থেকে ছাড়বার 3 দিন পরে জাহাজ সিঙ্গাপুরে পৌঁছল। অসংখ্য ছোট ছোট পাহাড়, জলের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সিঙ্গাপুর। নীল রঙে আঁকা ড্রাগন, ঝোলানো পালতোলা চীনা নৌকো সমুদ্র বক্ষ আচ্ছন্ন করে রেখেছে। জাহাজের কয়লা নেবার একটা প্রধান আড্ডা সিঙ্গাপুর। পূর্ব দিক থেকে পশ্চিম ও দক্ষিণ থেকে পূর্বগামী সব রকম জাহাজকেই এখানে দাঁড়াতে হবে কয়লার জন্য। বন্দরে ঢোকবার মুখেই একখানা ব্রিটিশ যুদ্ধ জাহাজ কয়লা নেবার জন্য প্রায় মাঝ দরিয়ায় নোঙর করে আছে। আরও নানা ধরনের জাহাজ, স্টিম লঞ্চ, মালয় নৌকোর ভিড়ে বন্দরের জল দেখাই যায় না। বন্দরে জাহাজ এসে থামলে সুরেশ্বর ও বিমল চীনে কুলি দিয়ে মালপত্র এনে 2খানা রিক্সা ভাড়া করল। ওরা দুজনেই একটা ভারতীয় হোটেল দেখে নিয়ে সেখানে উঠল। বিকেলের দিকে সুরেশ্বর তার ওষুধের ফার্মের কাজে কয়েক জায়গায় ঘুরে এলো। বিমল যে ভদ্রলোকের নামে চিঠি এনেছিল তার সঙ্গে দেখা করতে গেল। দুজনেই ফিরে এলো সন্ধ্যের আগে। সুরেশ্বর বিমলকে জিজ্ঞেস করল, কি হয়েছে, অমনভাবে বসে কেন? ভাই, এতদূর পয়সা খরচ করে আসাই মিথ্যে হলো। আমি যা ভেবে এখানে এলুম তা হবার কোনো আশা নেই। যে ভদ্রলোকের নামে চিঠি এনেছিলাম তার নিজের ভাগ্নে ডাক্তার হয়ে এসে বসেছে। আমার কোনো আশাই নেই। তাতে কি হয়েছে? এত বড় সিঙ্গাপুর শহরে আর একজন বাঙালি ডাক্তারের স্থান হবে না? খেপেছো তুমি? আমি ওষুধের দোকান খুলছি, তুমি সেখানে ডাক্তার হয়ে বসো, তারপর দেখো কি হয়। হঠাৎ ওদের দুজনের মনে হলো ঘরের বাইরে জানালার কাছে কে যেন একজন ওদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কে কে ওখানে? সুরেশ্বর তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখল। তার মনে হলো একজন যেন বারান্দার মোড়ে অদৃশ্য হয়ে গেল। সুরেশ্বর ফিরে এসে বলল, ও কিছু না, কে একজন গেল। তারপর ওরা দুজনে অনেক রাত পর্যন্ত সিঙ্গাপুরের ভারতীয় পাড়ায় একখানা ওষুধের দোকান খোলার পরিকল্পনা করল। বিমল 1000 খানেক টাকা এখন ঢালতে প্রস্তুত আছে, আর সুরেশ্বর নিজেদের ফার্মকে বলে ওষুধ জোগাড় করবে। বড় ডাকঘরের ক্লক টাওয়ারে ঢং ঢং করে রাত 11টা বাজল। হোটেলের চাকর এসে দুজনের খাবার দিয়ে গেছে।
খাওয়া সেরে সুরেশ্বর শোবার জোগাড় করতে যাচ্ছে এমন সময় বিমল হঠাৎ দরজার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো। কি হলো? বিমল ফিরে এসে বিছানায় বসল। আমার ঠিক মনে হলো কে একজন জানলাটার কাছে দাঁড়িয়েছিল। কাউকে দেখলুম না, কিন্তু বিদেশ বিভূই, বুঝলে, এখানে পদে পদে নানা রকম বিপদের আশঙ্কা রয়েছে, তাই সাবধানে থাকাই ভালো। দুজনে শুলো বটে, সুরেশ্বর কিন্তু সজাগ। অনেক রাতে কিসের একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। বিছানার ওপর উঠে বসল সন্দিগ্ধ মন নিয়ে। বিছানার দিকের জানালাটা খোলা ছিল। হঠাৎ সুরেশ্বরের নজর পড়ল বিছানা ও জানালার মধ্যে একটা ছোট টেবিলের দিকে। টেবিলটার ওপর ঢিল জড়ানো এক টুকরো কাগজ রয়েছে। এটাই বোধহয় একটু আগে জানালা দিয়ে এসে পড়েছে, আর তারই শব্দে ওর ঘুম ভেঙে গিয়েছে। ও কাগজের টুকরোটা হাতে নিল, তারপর বিমলকে ডাকল। বিমল, বিমল, কি হলো? কি? সুরেশ্বর কাগজের বৃত্তান্ত বিমলকে জানালো। ঘরে আলো জ্বালাই ছিল। কাগজের টুকরোটা সুরেশ্বর পড়ল। তাতে ইংরেজিতে লেখা রয়েছে, আপনারা ভারতীয়। যতদূর জানতে পেরেছি, সিঙ্গাপুরে আপনারা নবাগত চিকিৎসা ব্যবসায়ী। কাল দুপুরবেলা বটানিক্যাল গার্ডেনে অর্কিডের ঘরের উত্তর পূর্ব কোণে যে বড় ডুরিয়ান ফলের গাছ আছে, তার নিচে অপেক্ষা করবেন দুজনেই। আপনাদের দুজনের পক্ষেই লাভজনক প্রস্তাব আছে। আসতে ইতস্তত করবেন না। কে লিখেছে? লেখা নিচে কোনো নাম বা সই নেই? না। ব্যাপার কি বলো তো? কেউ মশকরা করেছে বলে মনে হচ্ছে। কি বলো? কিন্তু তাই বাকি করবে, আমাদের চিনিই বাকি। কিছু বুঝতে পারছি না। কোনো খারাপ উদ্দেশ্য আছে বলে মনে হয় নাকি? কি খারাপ উদ্দেশ্য হবে বলো তো? আমরা যে খুব বড় লোক নই তার প্রমাণ ভিক্টোরিয়া হোটেল বা এম্পায়ার হোটেলে না উঠে এখানে উঠেছি। টাকা কড়ি সঙ্গে নিয়েও যাচ্ছি না। সুতরাং কি করতে পারে আমাদের? সেই রাতে আর কোনো কথা এগোলো না। দুজনে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে উঠে বিমল বলল, চলে যাওয়াই যাক। এত ভয় কিসের? বোটানিক্যাল গার্ডেন তো আর নির্জন মরুভূমি নয়। সেখানে কত লোক বেড়ায় নিশ্চয়ই। দুজনকে খুন করে দিনের আলোয় টাকা করে নিয়ে পালিয়ে যাবে, এত সাহস কারোর হবে না। কি বলো সুরেশ্বর? হ্যাঁ, দেখাই যাক না। দুপুরের পরে হোটেল থেকে বেরিয়ে ওরা কুয়ালা জোহর স্ট্রিটের মোড় থেকে একখানা রিক্সা ভাড়া করল। ম্যাসেডন কোম্পানির সোডা ওয়াটারের দোকানের সামনে একজন চীনা ভদ্রলোক ওদের রিক্সা থামিয়ে চীনে রিক্সাওয়ালাকে কি যেন জিজ্ঞেস করল। তারপর উত্তর পেয়ে লোকটা চলে গেল। বিমল রিক্সাওয়ালাকে ইংরেজিতে জিজ্ঞেস করল, ওই লোকটা তোমাকে কি বললো? জিজ্ঞেস করলো আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে। তুমি কি বললে? আমি কিছু বলিনি। বলবার নিয়ম নেই আমাদের। আপনারা নতুন লোক, একটা কথা মনে রাখবেন, সিঙ্গাপুর কিন্তু খুব খারাপ জায়গা। বোটানিক্যাল গার্ডেন শহর ছাড়িয়ে প্রায় 2 মাইল দূরে। গার্ডেনে পৌঁছে ওরা রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করল। প্রকাণ্ড বড় বাগান, কত ধরনের গাছপালা, রুটি ফলের গাছ, ডুরিয়ান গাছ, নারকেল গাছ, নিস্তব্ধ দুপুর, নীল আকাশ। নারকেল গাছের মাথায় কি একটা পাখি মধুর স্বরে ডাকছে। জায়গাটা বড় ভালো লাগলো ওদের। অর্কিড হাউস খুঁজে বার করে তার উত্তর পূর্ব কোণে সত্যি খুব বড় একটা ডুরিয়ান ফলের গাছ দেখা গেল। গাছের ফল পেকে দুর্গন্ধ বেরোচ্ছে। একটু সতর্ক থাকো, দেখা যাক না কি হয়। সবুজ টিয়ার ঝাঁক গাছের ডালে ডালে উড়ে বসছে। ওরা দুজনে ডুরিয়ান গাছের ছায়ায় শুকনো তালপাতা পেতে বসে অপেক্ষা করতে লাগলো। মিনিট 3 হয়নি, এমন সময় কিছু দূরে এক মাদ্রাজি ও একজন চীনা ভদ্রলোককে ওদের দিকে আসতে দেখা গেল।
সুরেশ্বর ও বিমল দুজনেই উঠে দাঁড়ালো, কাছে এসে অভিবাদন করল। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। মাদ্রাজি ভদ্রলোকটি অত্যন্ত সুপুরুষ, তার পোশাকও অত্যন্ত রুচিশীল। তিনি বেশ পরিষ্কার ইংরেজিতে বললেন, আপনারা এলেন তাহলে? আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি মিস্টার আচিন, স্থানীয় কনসুলেট অফিসের মিলিটারি এক্সপার্ট, আর আমার নাম সুব্বা রাও। পরস্পরের অভিবাদন বিনিময় শেষ হবার পর চারজনই সেই ডুরিয়ান গাছের তলায় বসল। সমস্ত বোটানিক্যাল গার্ডেনে এর চেয়ে নিস্তব্ধ জায়গা আর নেই। সুব্বা রাও বললেন, প্রথমেই একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের দুজনেরই ডাক্তারি ডিগ্রি আছে তো? আমি ডাক্তার নই, ওষুধের ব্যবসায়ী। আমার এই বন্ধুটি বিমল, ও পাশ করা ডাক্তার। এ কথার উত্তরে মিস্টার আচিন বললেন, দুজনকেই আমাদের দরকার। একটা কথা প্রথমেই বলি, আমাদের দেশ ঘোর বিপন্ন। আমরা ভারতের সাহায্য চাই। জাপান অন্যায়ভাবে আমাদের দেশ আক্রমণ করছে। দেশে খাদ্য নেই, ওষুধ নেই, ডাক্তার নেই। আমরা গোপনে ডাক্তার ইউনিট গঠন করে দেশে পাঠাচ্ছি, কারণ আইনত বিদেশ থেকে আমরা তা সংগ্রহ করতে পারি না। আপনারা বুদ্ধের দেশের লোক, আমরা আপনাদের মন্ত্র শিষ্য। আমাদের সাহায্য করুন। এর বদলে আমাদের দরিদ্র দেশ $200 মাসিক বেতন ও অন্যান্য খরচ দেবে। এখন আপনারা বিবেচনা করে বলুন আপনাদের কি মত। যদি রাজি হই, কবে যেতে হবে? 1 সপ্তাহের মধ্যে। লুকিয়ে যেতে হবে, কারণ এখন হংকং যাওয়ার পাসপোর্ট আপনারা পাবেন না। আমার গভর্নমেন্ট সে ব্যবস্থা করবে ও আপনাদের এখানে এই 1 সপ্তাহ থাকার খরচ বহন করবে। আপনারা যদি রাজি হন, আমার গভর্নমেন্ট আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। জবাব এক্ষুনি দিতে হবে না, ভেবে দেখুন আপনারা। আজ সন্ধেবেলা জোহর স্ট্রিটের বড় পার্কের ব্যান্ড স্ট্যান্ডের কাছে আমিও আচিন থাকব, কিন্তু দয়া করে কাউকে জানাবেন না। কথা শেষ করে মিস্টার আচিন ও সুব্বা রাও চলে গেলেন। বিমল বলল, কি বলো সুরেশ্বর? শুনলে তো সব ব্যাপার। চলো যাই, এখন আমাদের বয়স কম, দেশ বিদেশ যাবার এই তো সময়। একটা বড় যুদ্ধের সময় মেডিকেল ইউনিটি থাকলে ডাক্তার হিসেবে তোমারও অনেক জ্ঞান হবে, আর চীন দেশটাও দেখা হয়ে যাবে পরের পয়সায়। আমার তো খুবই ইচ্ছে, শুধু তুমি কি বলো তাই ভাবছিলাম। বোটানিক্যাল গার্ডেন থেকে ফিরে এলো ওরা। সেদিন সন্ধেবেলায় সুরেশ্বর আর বিমল জোহর স্ট্রিটের পার্কের ব্যান্ড স্ট্যান্ডের কোণে আচিন ও সুব্বা রাওয়ের দেখা পেল। আচিন ওদের কথা শুনে বললেন, তাহলে আপনাদের রওনা হতে হবে কাল রাত্রে। কদিনে আপনাদের হোটেলের বিল যা হয়েছে তা কাল বিকেলেই চুকিয়ে দিয়ে জিনিসপত্র নিয়ে আপনারা এইখানে অপেক্ষা করবেন। বাকি ব্যবস্থা আমি করব। আর এই নিন, এটা রাখুন। কথা শেষ করে বিমলের হাতে একখানা কাগজ গুঁজে দিয়ে আচিন ও সুব্বা রাও চলে গেলেন। বিমল খুলে দেখল কাগজটা একটা $100 নোট। পরদিন সকাল থেকে ওরা বাড়িতে চিঠিপত্র লেখা, কিছু কিছু জিনিসপত্র কেনা ইত্যাদি নিয়ে ব্যস্ত রইল। বিকেলে নির্দেশ মতো আবার ব্যান্ড স্ট্যান্ডের কোণে এসে দাঁড়ালো। একটু পরেই আচিন এলেন। বিমলকে জিজ্ঞেস করলেন, আপনাদের জিনিসপত্র? হোটেলেই আছে। হোটেলে রেখে ভালো করেননি। একখানা ট্যাক্সি নিয়ে হোটেলে গিয়ে জিনিসপত্র তুলে নিয়ে এখানে আসুন। আমি এখানেই থাকি। পার্কের কোণে ছোট রাস্তাটার ওপর গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিতে বলবেন। আপনাদের আর কিছু লাগবে? না ধন্যবাদ, যা দিয়েছেন তাই যথেষ্ট। আধ ঘন্টার মধ্যেই বিমল ও সুরেশ্বর ট্যাক্সিতে ফিরে পার্কের কোণে দাঁড়িয়ে হর্ন দিতে লাগল। আচিন এসে ওদের গাড়িতে উঠে মালয় ভাষায় ড্রাইভারকে কি যেন বললেন। সে ট্যাক্সি বড় পোস্ট অফিসের সামনে এসে দাঁড় করালো। এখানে কি হবে? বিমলের কথা শেষ হতে না হতে ওদের ট্যাক্সির পাশে একখানা নীল রঙের রিপিট গাড়ি এসে দাঁড়ালো। স্টিয়ারিং ধরে আছে একজন চীনা ড্রাইভার। পাশের গাড়িতে উঠে পড়ুন। এরপর আচিনের ইশারা মতো দুজন ড্রাইভার মিলে জিনিসপত্র সব নতুন গাড়িতে তুলে দিল। গাড়ি যখন তীর বেগে সিঙ্গাপুরের অজানা বড় রাস্তা বেয়ে চলেছে, তখন বিমল আচিনকে জিজ্ঞেস করল, পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে এসব ব্যবস্থা করলেন, কেউ যদি টের পেয়ে থাকে? আমি জানি কেউ টের পাবে না, তাই এই ব্যবস্থা। এ সময়ে চীনা ডাক নিতে রোজ কনসুলেট অফিসের লোক ওখানে আসে, এটা সকলেই জানে। আমার পরনে কনসুলেট ইউনিফর্ম,
আমি লুকিয়ে কোনো কাজ করতে গেলেই লোকে সন্দেহ চোখে দেখবে, ওখানে কেউ কিচ্ছু মনে করবে না। যেতে যেতে একটু পরেই নারকেল গাছের আড়ালে সমুদ্র চোখে পড়ল। শহর ছাড়িয়ে একটু দূরে একটা ফাঁকা জায়গায় এসে গাড়ি একটা বাংলোর কম্পাউন্ডের মধ্যে ঢুকল। পাশেই নীল সমুদ্র। ওরা গাড়ি থেকে নেমে বাংলোর ভেতরে ঢুকল। একটা ঘরে ওদের বসিয়ে আচিন বললেন, আমি যাই, এখানে নিশ্চিন্ত মনে থাকুন, কোনো ভয় নেই। যথা সময়ে আপনাদের খাবার দেওয়া হবে, বাকি ব্যবস্থা সব রাত্রে। আচিন চলে গেলেন। একটু পরে এক চীনা ভৃত্য ছোট ছোট পেয়ালায় সবুজ চা আর কেক দিয়ে গেল। চা আর কেক খেয়ে ওরা ঘর থেকে বেরোলো, বাংলোর চারধারে একটু ঘুরে বেড়াবে বলে। সিঙ্গাপুরের উপকণ্ঠে নির্জন স্থানে সমুদ্র তীরে এই বাংলোটি অবস্থিত। সমুদ্রের দিকে এক সারি ঝাউগাছ অপরাহ্নের বাতাসে শোঁ শোঁ করছিল। দূরে সমুদ্রের বুকে অস্তমিত সূর্যের আভা পড়ে কি সুন্দর দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে সুরেশ্বর ভাবছিল ওর গ্রামের কথা, ওর পুরনো বাড়ি, বাপ মায়ের কথা। জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাটের সিঁড়ি বেয়ে মা এই সময় পুকুরে গা ধুতে নামছেন হয়তো। জীবনে কি সব অদ্ভুত পরিবর্তনও ঘটে। 3 মাস আগে সেও এমনই সন্ধ্যায় ওই গ্রামের খালের ধারে একা পায়চারি করে বেড়াতো আর ভাবত কিভাবে কোথায় গেলে চাকরি পাওয়া যায়। আর আজ কোথায় কত দূরে এসে পড়েছে সে। আশপাশ ঘুরে ওরা ফিরে এলো। রাতের খাবার খেয়ে দুজনে ঘুমানোর চেষ্টা করল। গভীর রাতে আচিন এসে ওদের ওঠালেন। চলুন, আপনাদের জিনিসপত্র সব বাইরের গাড়িতে তুলতে হবে। একটা মোটরে জিনিসপত্র চাপিয়ে যাত্রা শুরু হলো। বিমল, সুরেশ্বর আর আচিন প্রায় আধ মাইল গিয়ে সমুদ্র তীরের একটা নির্জন স্থানে এসে মোটর থামল। জিনিসপত্র সমেত ছোট একটা জালি বোটে উঠল ওরা। দূরে বন্দরের আলোর সারি দেখা যাচ্ছে। অন্ধকার রাত, নির্জন সমুদ্র। কিছু দূরে একটা চীনা জাঙ্ক অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। জালি বোট গিয়ে জাঙ্কের গায়ে লাগল। দড়ির সিঁড়ি বেয়ে ওরা জাঙ্কে উঠল। পাটাতনের নিচে একটা ছোট কামরা ওদের জন্য নির্দিষ্ট ছিল। কামরাতে একটা চীনা মাদুর বিছানো, বেতের বালিশ, চীনা লণ্ঠন, রঙিন গালার পুতুল, কাঁচ কড়ার ফুলের টবে নার্সিসাস ফুল গাছ, এমনকি ছোট খাঁচা সমেত একটি ক্যানারি পাখি। আচিন বললেন, কামরা আপনাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ, সুন্দর সাজানো কামরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আমাদের বিপন্ন দেশকে দয়া করে আপনারা সাহায্য করবার জন্য এত কষ্ট স্বীকার করে অজানা ভবিষ্যতের দিকে চলেছেন। ভগবান বুদ্ধের দেশের লোক আপনারা। সবসময়ই আপনারা আমাদের নমস্য। ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। আচ্ছা, আপনি তো সঙ্গে যাবেন না, তো এই নৌকা ঠিক জায়গায় আমাদের নিয়ে যাবে তো? সে নিয়ে চিন্তা করবেন না। এ হলো চীন গভর্নমেন্টের বেতনভোগী জাঙ্ক। 3 দিন পরে একখানা চীনা জাহাজ আপনাদের তুলে নেবে, কারণ সামনে দুস্তর চীন সমুদ্র। জাঙ্কে সে সমুদ্র পার হওয়া তো যাবে না। আচিন বিদায় নেবার পরে নৌকো নোঙর ওঠালো। জাঙ্কের সুসজ্জিত কামরায় মোমবাতির আলো জ্বলছে। চীন সমুদ্র বেয়ে নৌকো চলেছে। ঘন অন্ধকার, ঢেউগুলো যেন জোনাকির ঝাঁকের মতো জ্বলছে। এখান থেকে হংকং 1700-1800 মাইল দূর। একদিকে উত্তাল চীন সমুদ্র আর অন্যদিকে এই জাঙ্ক। প্রাণ নিয়ে এখন ডাঙায় পা দিতে পারলে হয়। বিমল, মনে হচ্ছে এসে ভালো করিনি জানো। ঝোঁকের মাথায় তখন দুজনেই কেমন আচিনের কথায় ভুলে গেলাম দেখলে। এই জাঙ্কে যদি তোমায় আমায় খুন করে এরা জলে ভাসিয়ে দেয়, কেউ জানতেও পারবে না আমরা কোথায় আছি। কেউ একটা খোঁজ পর্যন্ত করবে না। আহা, ওসব কথা ভেবে কেন মন খারাপ করছো?
তার চেয়ে বাইরে গিয়ে সমুদ্রের দৃশ্যটা একবার দেখো। ফসফরাসেন্ট ঢেউগুলো কি চমৎকার দেখাচ্ছে।